অনলাইন ইংলিশ থেকে গণিত কিংবা রেলের চাকরির পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন তারই টিপস এবার বর্ধমান টিভি লাইভে শুরু হচ্ছে। বিবেকানন্দ গ্লোবাল একাডেমি নিবেদিত অনলাইন ক্লাসরুম। নজর রাখুন বর্ধমান টিভি লাইভে। নমস্কার, আমি রাজীব ভট্টাচার্য, প্রিন্সিপাল গীতারানী ITI। আমাদের কলেজ মুসাগ্রামে অবস্থিত। আমাদের কলেজে ফিটার আর ইলেকট্রিশিয়ান বেসিক্যালি এই দুটো কোর্সই হয়ে থাকে। এখন আমরা ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বর্ধমান টিভি নিবেদিত অনলাইন ক্লাসের আয়োজন করেছি। এই ক্লাস প্রত্যেক সোমবার 3:30 থেকে অনুষ্ঠিত হবে। আমাদের যে সমস্ত ইনস্ট্রাক্টর ফ্যাকাল্টিরা আছেন তারা প্রতি সোমবার 3:30 থেকে ক্লাসটা নেবেন। এই আজকের যে ক্লাসটা হবে সেটা বিষয় ফিটার আর ইলেকট্রিশিয়ান। ফিটারের ক্লাস নেবেন সুজয় স্যার, সুজয় কুমার পাল, এবং আমাদের ইলেকট্রিশিয়ানের ক্লাস নেবেন বর্ণিতা মজুমদার। তো সুজয় স্যার এখন ক্লাস শুরু করছে। গুড আফটারনুন, আমি সুজয় পাল। আমি গীতারানী প্রাইভেট ITI কলেজের ফিটার ইনস্ট্রাক্টর। এই লকডাউন পিরিয়ডে আমাদের অনলাইনে যে ক্লাসের ব্যবস্থা করা হয়েছিল সেটা এখনও চলছে। জুম অ্যাপ এবং হোয়াটসঅ্যাপ এসবের মাধ্যমে আমাদের অনলাইন ক্লাস চলছে। তো এটাকে আরও দীর্ঘ প্রসারিত করার জন্য আমরা বর্ধমান টিভির সৌজন্যে আমরা অনলাইন ক্লাসের একটা ব্যবস্থা করেছি। এটা প্রত্যেক সোমবার 3:30 থেকে অনুষ্ঠিত হবে। তো আমি আজকে প্রথমে ফিটারের যেটি ফার্স্ট সেমিস্টার থেকে 4th সেমিস্টার পর্যন্ত যেটা খুব প্রয়োজন, পড়ানোর সময় ছাত্ররা প্রত্যেক দিন আমাদের বলে যে মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট, স্যার মেজারিং ইনস্ট্রুমেন্টটা ভালো করে বুঝিয়ে দিন, মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টগুলো ভালো করে দেখিয়ে মেজারমেন্ট কী করে করতে হয় এগুলো একটু ভালো করে বুঝিয়ে দিন। তো আজকে যে টপিকটা তোমাদের শুরু করব সেটা হচ্ছে প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট। এই প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্টের মধ্যে যে ইনস্ট্রুমেন্টগুলো আছে মূলত সেগুলোর প্রধানত হচ্ছে ভার্নিয়ার মাইক্রোমিটার, ভার্নিয়ার ক্যালিপার। এই দুটোই হচ্ছে মূলত আমাদের ফিটার ওয়ার্কশপের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আরও অনেক মেজারিং ইনস্ট্রুমেন্ট আছে, সেগুলো নিয়ে পরে আলোচনা করব। আজকে তোমাদের প্রথমে মাইক্রোমিটারটা শুরু করছি। তো মাইক্রোমিটারটা দেখো, প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্টের মধ্যে এই মাইক্রোমিটারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই মাইক্রোমিটারের রিডিং নেওয়া কি করে নিতে হয় রিডিংটা, তো ছাত্ররা আমাদের প্রত্যেক দিন যে স্যার একটু ভালো করে শিখিয়ে দিন মাইক্রোমিটারের রিডিং কী করে নিতে হয় মাইক্রোমিটারের রিডিং। তো এই মাইক্রোমিটার রিডিংয়ের প্রথমেই দেখো, এই মাইক্রোমিটার যখন তোমরা হাতে নেবে কোনো ইন্ডাস্ট্রিতে কোনো ওয়ার্কশপে গিয়ে ধরো কাজ পেয়েছো, কোনো কাজে তোমার মেজারমেন্ট করতে হবে, তখন তোমরা এই ভার্নিয়ার, এই যে আউটসাইড মাইক্রোমিটার, এটাকে বলা হয় আউটসাইড মাইক্রোমিটার, ঠিক আছে। এই আউটসাইড মাইক্রোমিটারের নিয়ে প্রথমে দেবে ফ্রেমের গায়ে কি লেখা আছে সবার প্রথমে। অ্যাট ফার্স্ট যখন তোমরা ইন্ডাস্ট্রিতে যাবে, তোমাদের কোনো মেজারমেন্ট করতে হবে, তখন তোমরা সবার প্রথমে অ্যাট ফার্স্ট যে মাইক্রোমিটারটা তোমরা নিচ্ছ হাতে, সেই মাইক্রোমিটারের গায়ে ফ্রেমে কি লেখা আছে এটা সবার প্রথমে দেখবে। দেখো এই মাইক্রোমিটারের গায়ে লেখা আছে 0.01 mm। 0.01 mm 0.01 mm কথার মানে হচ্ছে, যেহেতু এটা প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট, তো প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্টের সবসময় একটা লিস্ট কাউন্ট থাকে, সবসময় একটা লিস্ট কাউন্ট থাকবে। দেখো এখানে যে লিস্ট কাউন্টটা আছে, সেটা হচ্ছে 0.01 mm। এটা হচ্ছে মেট্রিক সিস্টেমে, ওকে।
এটা মেট্রিক সিস্টেমে আছে 0.01 mm, আর নিচে দেখো লেখা আছে 0 থেকে 25 mm, মানে এর রেঞ্জ, এই মাইক্রোমিটারের রেঞ্জ 0 থেকে 25 mm, মানে এই মাইক্রোমিটারটা দিয়ে তুমি 0 mm থেকে 25 mm পর্যন্ত রিডিং নিতে পারবে। হলো, তা সবার প্রথমে দেখবে তোমরা এটা যে মাইক্রোমিটারের ফ্রেমে কি লেখা আছে, এটা সবার প্রথমে। আর এই যে ফ্রেমে যেটা আছে 0.01 mm, এটা কিন্তু mm আছে, মানে মেট্রিক সিস্টেমে আছে। ব্রিটিশ সিস্টেমে থাকলে 0.001 ইঞ্চ লেখা থাকতো। কি লেখা থাকতো? 0.001 ইঞ্চ লেখা থাকতো। আচ্ছা, এবার দেখো এই যে মাইক্রোমিটার ইনস্ট্রুমেন্টটা, এই মাইক্রোমিটার ইনস্ট্রুমেন্টের কোন জায়গাটার কি নাম তোমাকে ভালো করে জানতে হবে। প্রথমত এই যে এন্ড পয়েন্ট, এই যে এন্ড পয়েন্টটা আছে, এই এন্ড পয়েন্টের নাম হচ্ছে এনভিল। আর এটা হচ্ছে স্পিন্ডিল। এই স্পিন্ডিলটা তুমি এটা যে র্যাচেট স্টপটা তুমি ঘোরাও তাহলে দেখো যাওয়া আসা করছে। তারপরে দেখো এটা হচ্ছে লক নাট, এটা হচ্ছে লক নাট। আচ্ছা, এই যে রিডিং, এই যে দুটো রিডিং, এই দুটো রিডিংয়ের দু রকম নাম আছে। এটা হচ্ছে ব্যারেল রিডিং, এটা হচ্ছে থিম্বেল রিডিং। এই ব্যারেল রিডিং এবং থিম্বেল রিডিং, এই দুটো রিডিং দেখে তোমাকে এর রিডিং তোমাকে বার করতে হবে। আচ্ছা, এটা হলো। আর এই মাইক্রোমিটারের এন্ডে দেখো র্যাচেট স্টপ আছে। ধরো তুমি একটা কোনো মেজারমেন্ট করেছো, কোনো একটা জিনিস মেজারমেন্ট করেছো বা মেজারমেন্ট করতে চাইছো, তখন তুমি এই যে মেজারমেন্টটা নিলে, ধরো আমি মেজারমেন্টটা নিয়ে তোমাদের দেখাচ্ছি। মেজারমেন্টটা নিলাম। আচ্ছা, মেজারমেন্টটা নিয়ে দেখো কি দেখাচ্ছে, আমি তোমাদের বোর্ডে দেখাচ্ছি। এটা হচ্ছে আজকে হচ্ছে আউটসাইড। এই যে মাইক্রোমিটারের রিডিংটা, এই মাইক্রোমিটারের রিডিংটা আমি তোমাদের বোর্ডে একে ভালো করে দেখাচ্ছি যে কীভাবে রিডিং তোমরা বার করবে, কীভাবে বার করবে রিডিংটা। দেখো মোটামুটি একটা স্কেচ করে তোমাদের দেখানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে পারবে। আচ্ছা, দেখো মাইক্রোমিটারের দুটো রিডিং হয়, মাইক্রোমিটারের দুটো রিডিং হয়। একটা রিডিং হচ্ছে ব্যারেল রিডিং, বেশ। এবার দেখো এই যে রিডিংটা দেখতে পেয়েছো, এইখানে দেখো কিছু রিডিং এসছে, এখানে একটা কিছু রিডিং এসছে। তো এই যে রিডিং, একে বলবো আমরা ব্যারেল রিডিং। ব্যারেল।
আচ্ছা, ব্যারেল রিডিং আর থিম্বেল রিডিং। ব্যারেল রিডিংয়ে দেখো কত দেখা যাচ্ছে এখানে ওপরে, 1 2 3 4 5 6, 6টা দাগ দেখা যাচ্ছে, তাই তো। আর নিচে দেখো এগুলো হচ্ছে সাব ডিভিশন, এটা হচ্ছে মেন ডিভিশন। ওপরের গুলো ভালো করে দেখবে, এই ওপরের গুলো হচ্ছে মেন ডিভিশন, নিচের গুলো হচ্ছে সাব ডিভিশন, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে তোমার থিম্বেল ডিভিশন, ঠিক আছে। এবার মাইক্রোমিটারটা হাতে নাও, মাইক্রোমিটারটা হাতে নাও, মাইক্রোমিটার হাতে নিয়ে রাখো যে দুটো রিডিং আসছে, দুটো রিডিং আসছে। এই যে রিডিং এটাকে বলবো ব্যারেল রিডিং, আর এই যে রিডিং এটাকে বলবো আমরা থিম্বেল ডিভিশন, থিম্বেল রিডিং। দুটো রিডিং আছে। আচ্ছা, এটাও দেখো সেরকম দুটো রিডিং আছে। এবার কি করে আমরা মেজারমেন্ট করব, মাইক্রোমিটারতে কি করে মেজারমেন্ট করবো? না কোনো একটা তুমি একটা ইনস্ট্রুমেন্টটা দিয়ে কিছু মেজারমেন্ট করেছো, তাতে এরকম জিনিসটা দেখা গেছে। তখন সবার প্রথমে লিখবে মেন ডিভিশন, এমডি, মেন ডিভিশন, ঠিক আছে। তো মেন ডিভিশনটা কত কত দেখা যাচ্ছে, 1 2 3 4 5 6, মানে 6.00। সর্বপ্রথমে তোমাকে খেয়াল রাখতে হবে মেন ডিভিশনটা কত, কত না 1 2 3 4 5 6। আর এবার দেখো সাব ডিভিশন দেখা যাচ্ছে, নিচে সাব ডিভিশন হচ্ছে এগুলো, এটা হচ্ছে সাব ডিভিশন, এটাও সাব ডিভিশন। সাব ডিভিশনের জন্য এসডি সাব ডিভিশন, সাব ডিভিশনের জন্য কত না 0.50 সাব ডিভিশন। এবার যদি এটা না দেখা যেত, যদি এটা না দেখা যেত তাহলে কিন্তু 0.50টা হতো না, 0.50টা হতো না। যেহেতু এটা দেখা যাচ্ছে, সাব ডিভিশন দেখা যাচ্ছে, তার জন্য 0.50 হবে। ওকে, এইবার থিম্বেল ডিভিশন। এবার থিম্বেল ডিভিশন যদি তাকাও, থিম্বেল ডিভিশনে কি দেখা যাচ্ছে না 1 2 3 4 5 এরকম চক্রাকারে ঘুরে, সেটা হচ্ছে 49 পর্যন্ত দেখতে হবে, 0 থেকে 49, 49টা ভাগে ভাগ থাকে। দেখো 0 থেকে 49 পর্যন্ত ভাগ থাকে, ঠিক আছে। এই যে তোমার মাইক্রোমিটার, এই মাইক্রোমিটার থিম্বেল ডিভিশনে 0 থেকে 49 পর্যন্ত ভাগ থাকে। এই 0 দেখা যাচ্ছে আর 49টা এখানে দেখা যাবে, 49 ভাগে ভাগ থাকে। এবার লক্ষ্য রাখতে হবে এই যে তোমার সেন্টার লাইন, ব্যারেল রিডিং এর এই যে সেন্টার লাইন, এই সেন্টার লাইনটাকে পার করেছে কত, এটাকে ওভার করেছে কত, 3 ওভার করে গেছে। তার মানে 3 ধরবো না, যেটা সেন্টার লাইন থেকে নিচে আছে 2 টাকা ধরবো, ঠিক আছে, 2 ধরবো। আর 2 এর সাথে আমাদের যে আউটসাইড মাইক্রোমিটারের যে লিস্ট কাউন্ট, সেই লিস্ট কাউন্টটা তোমাকে 2 এর সাথে গুণ করতে হবে। জটিলভাবে নেবে না, সহজভাবে নাও, কিচ্ছু না। মাইক্রোমিটারের রিডিং বার করা খুব সহজ, কিন্তু সবাই জটিলভাবে নেয়, কিন্তু আমি সহজভাবে খুব অল্প সময়ের মধ্যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। ভালো করে দেখো, প্রথমত মেন ডিভিশন দেখবে, মেন ডিভিশন কত 1 2 3 4 5 6, 6টা দাগ দেখা যাচ্ছে। আচ্ছা, সাব ডিভিশন দেখবো, তারপর দেখবো থিম্বেল ডিভিশন। থিম্বেল ডিভিশনে যত এই সেন্টার লাইনটা যে পার করে গেছে তাকে ধরবো না, সেন্টার লাইনের নিচে যে আছে তাকে ধরবো। কত আছে 2। তো মনে রাখবে এর যে লিস্ট কাউন্ট, এই মাইক্রোমিটার লিস্ট কাউন্ট 0.01, এই 0.01 এর সাথে 2 গুণ করে দেবে, তাহলে এটা হচ্ছে থিম্বেল ডিভিশন। থিম্বেল ডিভিশন কত 0.02। টোটাল কত আসছে, টোটাল রিডিং 6.52 mm, মাথা রাখবো সবসময়, কত 6.52 mm এর রিডিংটা বেড়ে গেল। আচ্ছা, আরেকটা লক্ষ্য রাখতে হবে এর রেঞ্জ। রেঞ্জ দেখো এখানটা লেখা থাকবে, যখন তোমাকে কোশ্চেন দেবে তখন কিন্তু এখানে লেখা থাকবে রেঞ্জটা, কি লেখা থাকবে না 0 থেকে 25 এরকম লেখা থাকবে, 0 থেকে 25। এই রিডিংটা রেঞ্জটা লক্ষ্য করবে, রেঞ্জ দিয়ে mm লেখা থাকবে, mm
লেখা থাকবে। এর কথার মানে কি 0 থেকে 25, 0 থেকে 25 এইটুকু রিডিং এর এই যে রেঞ্জ, এই রেঞ্জের মানে হচ্ছে এই মাইক্রোমিটারটা দিয়ে 0 থেকে 25 অবধি তুমি রিডিং নিতে পারবে। 0 থেকে 25 অবধি, এর বেশি নিতে হবে না, 0 কমও নিতে হবে না, 25-এর বেশিও নিতে হবে না। তার জন্য এর রেঞ্জ লেখা থাকে 0 থেকে 25। তার মানে 0 থেকে 25 যখন লেখা থাকবে তখন আমাকে ধরে নিতে প্রথমটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা 2, 3, 4, 5। আচ্ছা, তাহলে 0, 1, 2, 3, 4, 5, তাহলে মেন রিডিং 5 হয়ে যাবে, মেন ডিভিশন 5 হয়ে যাবে। প্রথমটা 0, তারপর 1, 2, 3, 4, 5, মেন ডিভিশন 5 হয়ে যাবে। সাব ডিভিশন দেখা যাচ্ছে তাই 0.50 হয়ে গেল, আর থিম্বল ডিভিশন যা বেরোবে তার সঙ্গে 0.01 গুণ করতে হবে, দিয়ে টোটাল হচ্ছে তোমার 5.52 টোটাল রিডিং। আচ্ছা, অনেক সময় ছাত্ররা বলে যে স্যার অনেক মাইক্রোমিটারে তো লেখা থাকে 25 থেকে 50, 25 থেকে 50 mm, তো তখন আমি কি করে রিডিং বার করবো? অনেক ছাত্র বলে এটা যে স্যার এরকম লেখা থাকে, আপনি তো 0 থেকে 25 শিখিয়েছেন, তো অনেক মাইক্রোমিটারে দেখেছি যে 25 থেকে 50 অব্দি লেখা আছে, বা 50 থেকে 75 অব্দি লেখা আছে, তাহলে তখন কিভাবে বার করব? সেই নিয়মটা তোমাকে দেখিয়ে দিই। একটু টাইম লাগবে, বলছি। ওকে, দেখো এর পরের রিডিং কি হবে, যদি 25 থেকে 50 থাকে তাহলে কি করে বার করবে? দেখো, প্রথমত রিডিংটা এরকম দেখতে হবে, এরকম থাকবে, এটা এরকম থাকবে। বেশ, এবার দেখো, লক্ষ্য করো এই যে মাইক্রোমিটারটার তোমাকে নেক্সট যে মাইক্রোমিটারটা দিলাম সেখানে দেখো তোমাকে আগের মতনই আছে, কিন্তু এটা একটু আলাদা, কি না রেঞ্জ আলাদা হয়ে গেল, এর রেঞ্জ আলাদা হয়ে গেল। কত রেঞ্জ লেখা আছে? 25 to 50। এই যে মাইক্রোমিটারটা আছে এর রেঞ্জ কত? 25 থেকে 50। এর কথার অর্থ কি? এর কথা অর্থ হচ্ছে এই যে জিরো দাগটা দেখা যাচ্ছে, জিরোটা, এই জিরোটা কিন্তু তখন 25 হয়ে যাবে, ঠিক আছে? তার মানে কি এই মাইক্রোমিটারটা দিয়ে 25 থেকে 50 পর্যন্ত তুমি রিডিং দিতে পারবে, 25 থেকে 50। তাহলে জিরো মানে হচ্ছে 25। ছাত্ররা কিন্তু এটাই বুঝতে পারে না। আমি প্রত্যেকটা ছাত্রকে যখন ক্লাসে পড়াই তখন একটা জিনিস ভালো করে বুঝিয়ে দিই যে মাইক্রোমিটারের রিডিং যখন তুই বার করবে প্রথমত রেঞ্জ দেখবে, প্রথমে কত রেঞ্জ আছে। রেঞ্জটা দেখো এখানে আছে 25 থেকে 50, আর এখানে দেখো জিরো দেখাচ্ছে, এই জিরো মানে কিন্তু 25, জিরো মানে 25, তাহলে পরেরটা কত? 26,
তারপর 27, 28, 29, 30 দেখা যাচ্ছে। তাহলে কত মেন ডিভিশন কত? তাহলে এমডি কত লিখবো? মেন ডিভিশন কত লিখবো? 25 এর রেঞ্জ। তাহলে প্রথমটা হচ্ছে 25, তাহলে এটা হচ্ছে 26, 27, 28, 29, 30। 30, 0, 0 দিয়ে দেবো প্রথমে সবার প্রথমে। অ্যাট ফার্স্ট মেন ডিভিশন, সবার প্রথমে মেন ডিভিশন দিতে হবে। দেন দেখবো সাব ডিভিশন দেখা যাচ্ছে কিনা। কোশ্চেন যেটা আসবে লক্ষ্য করবে সাব ডিভিশনটা দেখা যাচ্ছে কিনা। যদি দেখা যায় সাব ডিভিশন, তাহলে সাব ডিভিশন দেখা গেলেই তার সঙ্গে গুণ করে দিতে হবে। কত না 0.5 গুণ করে দিতে হবে। তো এবার দেখো সাব ডিভিশন দিচ্ছি তোমাকে। এসডি সাব ডিভিশন কত না 0.50। রিডিংটা দেখা যাচ্ছে বলে 0.50 দিলাম। নেক্সট এবার যেটা ছাত্রদের মাথায় ঢুকতে চায় না, ছাত্ররা খুব বুঝতে পারে না যে স্যার এটা কি বললেন বুঝতে পারলাম না। এবার থিম্বেল ডিভিশনে দেখো কি দেখা যাচ্ছে। থিম্বেল ডিভিশন দেখো 22 বা 22, 23, 24, 25 এরকম রিডিং দেখা যাচ্ছে। তো সেন্টার লাইনটার দিকে লক্ষ্য করো। এই যে মাইক্রোমিটারের সেন্টার লাইন, এই সেন্টার লাইনটার দিকে তাকাও। সেন্টার লাইনে দেখো 24 পেরিয়ে গেছে আর 23 নিচে আছে। 24 ওপর আপ হয়ে গেছে, 24 আপ হয়ে, যেটা আপ তাকে নেব না, যে আপ হয়ে গেছে তাকে নেব না, নেব 23। তো আমি আগে বলেছি মাইক্রোমিটার লিস্ট কাউন্ট হচ্ছে 0.01 mm, 0.01 mm। তাহলে কি করব না এই যে থিম্বেল ডিভিশনের যে রিডিং, তার কত আছে 23। 23 সঙ্গে 0.01 গুণ করতে হবে, 0.01টা গুণ করতে হবে। তা করছি গুণ। 0.01 এর সাথে 23 গুণ করতে হবে। ঠিক আছে, তো গুণ করো। দেখো 0.023 থিম্বেল ডিভিশন 0.023। টোটাল রিডিং কত? টোটাল কত হলো 3 আর 0.3 mm। দেখো 30.73 হচ্ছে এর টোটাল রিডিং। তো ছাত্ররা যেটা বুঝতে পারে না বা আমাকে যারা জিজ্ঞাসা করে, যে অনেক ছাত্র, আমি যখন গীতারানী আইটিআই কলেজে পড়াই তখন অনেক ছাত্র বলে যে স্যার এই মাইক্রোমিটারের রিডিং নিয়ে আমাদের ভীষণ কনফিউজ থাকে, আমরা ঠিক বুঝতে পারি না। তো আমি তখন ওদেরকে বলি যে তোরা জটিলভাবে নিবি না জিনিসটা, মাইক্রোমিটার রিডিং খুবই সহজ, জটিলভাবে নেওয়ার কোনো দরকার নেই। তো এর রেঞ্জ তোরা দেখবি, মাইক্রোমিটারের রেঞ্জ দেখেই মাইক্রোমিটারের রিডিং বার করা যাবে, আর কিছু না। নেক্সট আর একটা মাইক্রোমিটার শেখাচ্ছি, সেটা হচ্ছে আউটসাইড মাইক্রোমিটারের মধ্যে যার রেঞ্জ 50 থেকে, চেঞ্জ করে দিই, এটা 50 থেকে 50 থেকে 75, 50 to 75 এর রেঞ্জের মাইক্রোমিটার। ঠিক আছে, আচ্ছা এখানে দাগ কিছু কমিয়ে দিই, এখানে এটা দেওয়া দরকার নেই। বেশ এরকম দেখা যাচ্ছে, যেটা আমাদের মাইক্রোমিটারে দেখা যাবে, যেটা আমাদের মাইক্রোমিটারে আমরা রিডিংটা দেখি। ব্যারেল রিডিং সবসময় মাইক্রোমিটার হাতে নেবে, মাইক্রোমিটার হাতে নিয়ে সবার প্রথমে দেখবে ব্যারেল রিডিং। এই ব্যারেল রিডিং মানে এই যে ব্যারেল রিডিং, এই যে এটা হচ্ছে ব্যারেল রিডিং, আর এটা হচ্ছে থিম্বেল, রিডিং। এই দেখো এটা হচ্ছে থিম্বেল, এই রিডিং থিম্বেল রিডিং দিয়ে রেঞ্জ কত, এই যে রেঞ্জ, এখানে রেঞ্জ লেখা আছে। বেশ এই তিনটে জিনিস ফলো করবে, রেঞ্জ, মাইক্রোমিটারের রেঞ্জ ফলো করবে, মাইক্রোমিটারের ব্যারেল রিডিং ফলো করবে, আর মাইক্রোমিটারের থিম্বেল রিডিংটা ফলো করবে। এবার দেখো এখানে আমি এটাও চেঞ্জ করে দিই, 11 থেকে করে দিই, 11, 12, 13, 14, 15,
16। ওকে, তাহলে মেন ডিভিশন কত? সবার প্রথমে অ্যাট ফার্স্ট দেখতে হবে মেন ডিভিশনটা কত। কত? 4টে দাগ দেখা যাচ্ছে, 1 2 3 4। তার মানে কত? মাইক্রোমিটার রিডিং এর রেঞ্জ কত? 50 থেকে রেঞ্জ, মনে রাখবে 50 থেকে রেঞ্জ। কিন্তু তার মানে এইটা হচ্ছে 50, প্রথম দাগ হচ্ছে 50, ফার্স্ট যে লাইনটা আছে সেটা হচ্ছে 50, 50, 51, 52, 53। তাহলে এটা হচ্ছে 50, এটা হচ্ছে 51, 52, 53। তাহলে মেন ডিভিশন 53 করে দিলাম, 53 এটা মেন ডিভিশন 53। সাব ডিভিশন 0.50, সাব ডিভিশন হবে না, এটায় কোনো দাগ দেখা যাচ্ছে না, সাব ডিভিশন হবে না, মুছে দিলাম সাব ডিভিশন। থিম্বেল ডিভিশন কত? 12, 12 এর সাথে 0.01 গুণ করতে হবে, ঠিক আছে? থিম্বেল ডিভিশন কত লিখবো তাহলে? 0.12। যোগ করো, টোটাল করো, টোটাল রিডিং হচ্ছে 53.12 mm। তো মোটামুটি আশা করি বুঝতে পেরেছো সবাই, আশা করি বুঝতে পেরেছো। সময় কম, তাই ক্লাসে যদি কেউ আসো ভালো করে দেখাতে পারবো। আর আশা করি যারা দেখছো, যেসব ছাত্ররা দেখছো কিছু বুঝতে পারছো না, হ্যাঁ, তারা অবশ্যই গীতারানী ITI কলেজে এসে যোগাযোগ করবে। আমার নাম সুজয় পাল, ফিটার ইনস্ট্রাক্টর। মেকানিক্যাল নিয়ে কোনো যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে গীতারানী ITI কলেজে এসে যোগাযোগ করবে। ধন্যবাদ। নেক্সট ক্লাস আমাদের ইলেকট্রিশিয়ান। কারিগরি শিক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান গীতারানী ITI ভর্তি চলছে। ফিটার ও ইলেকট্রিশিয়ান 2 বছরের কোর্স, গীতারানী ITI, মোহনপুর, মশাগ্রাম, পূর্ব বর্ধমান। গীতারানী মেমোরিয়াল মডেল স্কুল 2020-2021 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। CBSE বোর্ড দ্বারা পরিচালিত সম্পূর্ণ ইংরাজি মাধ্যমের একটি বিদ্যালয়। 2.5 বছর থেকে ভর্তি নেওয়া হচ্ছে। অতিরিক্ত বিষয় হিসাবে নাচ, আবৃত্তি, ক্যারাটে ও যোগা ও স্পোকেন ইংলিশ শেখানো হয়। আলাদা কোচিং ক্লাসের ব্যবস্থা আছে। দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের বিশেষ সুবিধা দেওয়া হয়। সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অফিস খোলা আছে। ঠিকানা মোহনপুর, সাঁচড়া, মশাগ্রাম, পূর্ব বর্ধমান। পরিবহনের সুব্যবস্থা আছে। যোগাযোগ 8768622111, 9434944132। বিশেষ সুযোগ, আপনার সংস্থার বিজ্ঞাপন দিন মাসিক মাত্র 999 টাকায়। বিশদ জানতে যোগাযোগ করুন 9338078220 এই নম্বরে। মামলা, মোকদ্দমা বা আইনি জটিলতা, রাস্তা খুঁজতে গিয়ে দিশাহারা, এবার মুশকিল আসান। বর্ধমান টিভিতে শুরু হচ্ছে আইনের দরবারে, প্রতি শনিবার সন্ধ্যা 6:30টায়। পরামর্শ দেবেন আইনজীবীরা। চোখ রাখুন বর্ধমান টিভি লাইভে। স্তব্ধ করো, জব্দ করো, করোনাকে ভয় পেও না, ভিড় থেকে সবাই দূরে থাকো, করোনাকে ছুতে দেব না। স্তব্ধ করো, জব্দ করো। গীতারানী মেমোরিয়াল মডেল স্কুল একটি উন্নত মানের সম্পূর্ণ ইংরাজি মাধ্যমের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, মোশাগ্রাম স্টেশনের সন্নিকট। CBSE কোর্স অনুসারে পঠন পাঠন চলছে প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা দ্বারা। আগামী 1 এপ্রিল 2020 থেকে আবাসিক বিদ্যালয়ে ভর্তি শুরু হচ্ছে। সত্তর যোগাযোগ করুন 8768622111 অথবা 9434944132 এই নাম্বারে। বিশেষ ঘোষণা, শিক্ষক শিক্ষিকা নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন শিক্ষা প্রতিষ্ঠানে। বিজ্ঞান বিষয়ক অগ্রাধিকার।
স্পোকেন ইংলিশ থেকে গণিত কিংবা রেলের চাকরির পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন তারই টিপস এবার বর্ধমান টিভি লাইভে। বর্ধমান টিভি লাইভে অনলাইন ক্লাসরুম সোমবার 27 এপ্রিল, বিষয় ইংরেজি, দশম ও দ্বাদশ। আপনার অফিস কিংবা বাড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দিতে বর্ধমানে এলো পেট্রোল ও ডিজেল চালিত মিনি জেনারেটর 1 কেভিএ থেকে 5 কেভিএ পর্যন্ত খুব সহজেই স্থানান্তরিত করতে পারেন স্বল্প ওজন বিশিষ্ট। আজই যোগাযোগ করুন এমপি ইলেকট্রো পাওয়ার, ছোট নীলপুর, শ্রীপল্লী, বর্ধমান। যোগাযোগ 8011189031 অথবা 9609511681। ইমেল probir.559@radiofmail.com। আইএসও শংসাপত্র প্রাপ্ত সোলার সিস্টেম নিয়ে এলো বর্ধমানে এই প্রথম। পারফেক্ট ডিজেল সেলস অ্যান্ড সার্ভিস, অথরাইজড ডিলার অফ সোলার গ্রিড টাই সিস্টেম। আজই যোগাযোগ করুন পারফেক্ট ডিজেল সেলস অ্যান্ড সার্ভিস, 1 ছোট নীলপুর, পীরতলা, জগৎবেদ, পূর্ব বর্ধমান। ফোন নাম্বার 8001189031। ইমেল perfect.diesel123@gmail.com। সারদা মিশন শিক্ষণ মন্দির পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত সম্পূর্ণ আশ্রমের আবাসিক মিশন বিদ্যালয়। লোয়ার শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমাদের বিদ্যালয়। পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ছাত্রছাত্রীরা নিজ নিজ লক্ষ্য স্থির রেখে ছাত্রাবাস থেকে বড় হয়ে উঠছে। ছাত্রাবাসের খাদ্যাভ্যাস ও প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। মিশনের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের ঐকান্তিক প্রচেষ্টা ও সাংস্কৃতিক পরিমণ্ডলে আজ সারদা মিশন শিক্ষণ মন্দির পশ্চিমবঙ্গের প্রথম সারিতে। তাই আপনার সন্তানকে পড়াশোনার সাথে সাথে নৈতিক শিক্ষা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে প্রকৃত মানুষ করতে যোগাযোগ করুন সারদা মিশন শিক্ষণ মন্দির, মোশাগ্রাম স্টেশন বাজার, পূর্ব বর্ধমান। ফোন 03451277494, মোবাইল 9732050248। স্পোকেন ইংলিশ থেকে গণিত কিংবা রেলের চাকরির পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন তারই টিপস এবার বর্ধমান টিভি লাইভে। শুরু হচ্ছে বিবেকানন্দ গ্লোবাল একাডেমি নিবেদিত অনলাইন ক্লাসরুম। নজর রাখুন বর্ধমান টিভি লাইভে। Good afternoon. Me Bornita Majumdar from Gitarani Private ITI, Moshagram, Purbo Bardhaman. আমি ইলেকট্রিশিয়ানের ইনস্ট্রাক্টর। আজ আমরা প্রত্যেকেই জানি আমরা একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে আমাদের সবাইকেই প্রায় ওয়ার্ক ফ্রম হোম করতে হচ্ছে। তো এই সিচুয়েশনের মধ্যেও আমরা প্রথম থেকেই আমাদের কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসেসের ব্যবস্থা করেছিলাম। এইবার আমরা সেই ক্লাসটাতে কি হচ্ছিল, শুধু আমাদের কলেজের স্টুডেন্টরাই দেখতে পাচ্ছিল। যা বর্ধমান টিভি আমাদের সেই সুযোগটা করে দিয়েছে, যেখানে আমরা শুধু আমাদের কলেজের স্টুডেন্ট নয়, আমরা অন্যান্য আইটিআই এর স্টুডেন্টদেরও আমরা আমাদের শিক্ষাটা দেখাতে পারি। বর্ধমান টিভি এবং তার সঙ্গে গীতারানী প্রাইভেট আইটিআই এর সহযোগিতায় আমরা প্রত্যেক সোমবার 3:30 থেকে ফিটার এবং ইলেকট্রিশিয়ানের ক্লাস শুরু করেছি। আজ ইলেকট্রিশিয়ানের চ্যাপ্টার আমি শুরু করছি। যে সিচুয়েশন দিয়ে আমরা চলছি, আমরা প্রত্যেকেই দেখছি যে এই যে কোভিড-19 এটার এফেক্ট কেন এত পড়ছে আমাদের ওপর। আমরা এখনো ভ্যাকসিন কিছু আবিষ্কার করে উঠতে পারিনি। যে মুহূর্তে আমরা ভ্যাকসিনটা পেয়ে যাব, আমরা ওটা আগে নিলে বা আমাদের ইনজেক্ট করলে আমরা সেই ডিজিজটাকে প্রতিরোধ করতে পারবো। বা যেরকম এখন একটা রেনি সিজন চলছে, আমরা যদি কোথাও বাইরে যাই, তাহলে যদি আমরা কোনো প্রোটেকশন বা ছাতা বা রেনকোট না নিয়ে বেরোই, তাহলে কি হবে যে আমরা এফেক্টেড হব এবং আমাদের জ্বর, সর্দি, নানান রকম ডিজিজ হবে। এটার জন্য কি দরকার? এটার জন্য আমাদের দরকার একটা প্রোটেকশানের। যে আমরা যদি প্রোটেকশনটা নিই বা আমরা যদি ওই সেফটিটা নিই, তাহলে আমাদের
কোনো ডিজিজ এফেক্ট করতে পারবে না। ঠিক সেরকমভাবে আমরা যে কোর্সটা পড়ছি ITI ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, আমাদের মেন কাজটা বা আমাদের জবটা বেস করে কার ওপরে? ইন্ডাস্ট্রির ওপরে। তাহলে সেখানেও যদি আমরা আগে থেকে কিছু প্রিকশনস না নিই, কিছু সেফটি না নিই, তাহলে সেখানে আমরা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হব। তো অ্যাক্সিডেন্টের মুখোমুখি হলে বা অ্যাক্সিডেন্ট যে কোনো মুহূর্তে আসতে পারে, তাহলে সেটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের কি দরকার? কিছু সেফটি রুলস বা সেফটি নর্মসের ব্যাপারে আমাদের আইডিয়া থাকা দরকার। যে কারণে আমরা যে সাবজেক্ট নিয়েই পড়ি না কেন, ফিটার, ইলেকট্রিশিয়ান বা অন্যান্য আরও যে সাবজেক্ট রয়েছে, যে সাবজেক্ট নিয়েই আমরা পড়াশোনা করি না কেন, সবার প্রথম আমাদের কি দরকার? সেফটি সম্পর্কে নলেজ দরকার। তাই আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে সেফটি। সেফটি, এই সেফটিটা নেব কোথা থেকে বা কি কি প্রোটেকশন আমরা নেব? আমরা যদি মোটামুটি একটু আইডিয়া করতে পারি যে কি কি জায়গা থেকে আমাদের অ্যাক্সিডেন্টটা ঘটতে পারে বা কোথা কোথা থেকে আমাদের অ্যাক্সিডেন্টটা হতে পারে, তাহলে তার সাপেক্ষে আমরা একটা সেফটি প্রিকশন নিয়ে রাখতে পারি। কীরকম? যেরকম আমরা প্রথম ক্লাস কোথায় করতে যাই? আমরা যে কোনো একটা কলেজে টেকনিক্যাল দিক থেকে, যেহেতু আমরা ITI পড়ছি, আমরা একটা কলেজে ক্লাস করতে যাই এবং তার সাপেক্ষে আমরা একটা কি করি? প্র্যাকটিক্যাল ক্লাস আমাদের থেকেই যায়। ITI আমরা জানি যে আমাদের মেন বেসিক পার্টটা থাকে প্র্যাকটিক্যালের ওপর। সেখানে ওই প্র্যাকটিক্যাল রুমটার মধ্যেও আমাদের কি দরকার? একটা সেফটি প্রিকশন দরকার। কীরকম না, আমি প্র্যাকটিক্যাল করতে যাব, আমি শুজ ছাড়া কিছুতেই ওখানে আমাকে অ্যালাউ করা হবে না। যে আমি যদি আমরা ওয়েল্ডিং করি তাহলে আমাকে গগলস ইউজ করতে হবে। যদি আমরা ইলেকট্রিক্যাল ওয়ার্ক করি তাহলে আমাকে বেয়ার ইলেকট্রিক্যাল ওয়্যার, বেয়ার ইলেকট্রিক্যাল ওয়্যার মানে খালি তার নিয়ে আমি কোনো রকম ওয়্যারিং করতে যাব না। বা আমি যদি কোথাও কোনো কানেকশন করি তাহলে সবার আগে আমাকে কি করতে হবে? সেখানে কানেকশনটা চেক করতে হবে আমাকে, যে ফিউজ কোনটা বা তার পজিটিভ পয়েন্ট কোনটা। তার জন্য কি করতে হবে? আমাকে একটা টেস্টার ইউজ করতে হবে। এই ন্যূনতম সেফটি প্রিকশনগুলো আমাদের দরকার, যেগুলো নিয়ে থাকলে আমরা খুব সহজেই অ্যাক্সিডেন্টকে অ্যাভয়েড করতে পারবো। তো এর জন্য আমাদের কি দরকার? যে আমাদের তিনটে বেস রয়েছে। যেরকম আমি বললাম যে আমার একটা ITI এর কলেজের মধ্যে একটা প্র্যাকটিক্যাল রুম রয়েছে, সেটা এর জন্য একরকম সেফটি। সেখান থেকে একটু যখন ভাস্ট জায়গায় আমরা কাজ করতে যাব, আমরা যখন জব করতে যাব, সেখানে হচ্ছে একটা ওয়ার্কশপে আমাদের আলাদা রকমের সেফটি প্রিকশন ফলো করতে হবে। তার থেকেও বিগ প্লেস ইন্ডাস্ট্রি, সেখানে আমাদের আরও একটু অন্য রকমের সেফটি প্রিকশন ফলো করতে হবে। এই জিনিসটাই আমাদের সেফটি চ্যাপ্টারের মধ্যে রয়েছে। ওয়ার্কশপে আমি একটা মাথায় হেলমেট বা পায়ে শুজ পরলে আমার সেটা হয়ে যাচ্ছে, কিন্তু একটা ওয়ার্কশপে কাজ করতে গেলে তার সারাউন্ডিং চারপাশটাও আমাকে দেখতে হবে। যেরকম আমার ক্লিয়ার লাইট বা প্রপার ড্রেস, এগুলো ফলো করতে হয়। তো আমি আজকে আলোচনা করছি যে সেফটি ইন ওয়ার্কশপ বা অ্যাক্সিডেন্ট ইন ওয়ার্কশপ, কিভাবে ওয়ার্কশপে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, কি কি কারণে ওয়ার্কশপে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, সেটার বিষয়ে আমি তোমাদের আইডিয়া দিচ্ছি। যে এই ব্যাপারে যদি আইডিয়া হয়ে থাকে তাহলে তার ব্যাপারে আমরা সেফটি প্রিকশন নেব। ওয়ার্কশপে আমরা কাজ করতে গেলে প্রথমেই আমাদের যেটা দরকার, সেটা যে সাবজেক্টেই হোক না কেন, ফিটার, ইলেকট্রিশিয়ান, যে কোনো সাবজেক্টেই হোক না কেন, আমাদের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে নলেজ, প্রপার নলেজ। আমি যে মেশিনটা চালাচ্ছি সেই ব্যাপারে যদি আমার প্রপার নলেজ না থাকে তাহলে কখনোই আমি ওই মেশিনটা চালাতে পারবো না। তো আমার 1 নম্বর পয়েন্ট প্রথম হচ্ছে নলেজ। আমাকে যে মেশিনটা আমি রান করছি সেই মেশিনের সম্পর্কে আমাকে প্রপার নলেজ থাকতে হবে, তবে আমি ওখানে কোনো রকম ওটাকে নিয়ে কাজ করতে গেলে আমি অ্যাক্সিডেন্টটাকে খুব সহজে অ্যাভয়েড করতে পারবো। 2 নম্বর হচ্ছে অ্যাটেনশন। অ্যাটেনশন কি না, আমি একটা কাজ করছি, একটা মেশিনে আমাকে কাজ করতে দিয়েছে, কিন্তু আমি তার দিকে মনোযোগ সহকারে কাজ না করে অন্যদিকে ব্যস্ত রয়েছি, তাহলে যে কোনো মুহূর্তে আমার অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। যেগুলো মুভিং মেশিন থাকে বা মুভিং পার্টস থাকে, সেখানে আমার যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তাহলে আমার সেকেন্ড পয়েন্ট হচ্ছে অ্যাটেনশন। থার্ড পয়েন্ট কি? অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস মানে হচ্ছে যে আমাকে যে জবটা দিয়েছে করতে, বা আমরা যখন কাজ করতে যাই আমাদের একটা প্ল্যানিং থাকে যে এই জবটা আমাকে ফিনিশ করতে হবে। তার যদি সেই জবটার ব্যাপারে যদি আমার অ্যাওয়ারনেস বা সচেতনতা না থাকে তাহলে আমি খুব সহজেই অ্যাক্সিডেন্টের মুখোমুখি হব। 4th পয়েন্ট কি আমার?
টুলস। টুলস কি? এখানে একটা খুব ভাইটাল পয়েন্ট হচ্ছে হ্যান্ড টুলস। আমাদের যে কোনো জব করতে গেলে যেটার আমাদের ফার্স্ট দরকার সেটা হচ্ছে হ্যান্ড টুলস। আমরা অনেক রকমের, ইলেকট্রিশিয়ানে অনেক রকম কাজ হয়। একটা ছোট রুমের জন্য এক রকমের ওয়্যারিং, তার থেকে বড় রুমের জন্য আরেক রকমের ওয়্যারিং, বা একটা মেশিন চালাতে গেলে যতগুলো আমাদের মেশিন রয়েছে বা মোটর রয়েছে, মোটর 1 kVA হয়, 2 kVA হয়, বা 1 HP হয়, 2 HP হয়। তো এই ধরনের মোটর, এক এক ধরনের মোটরের জন্য এক এক রকমের মেনটেনেন্স, এই যে এর জন্য আলাদা আলাদা রকমের টুলস। তো টুলস আমার যে কাজের জন্য যে টুলসটার প্রয়োজন আমাকে সেই টুলসটা ইউজ করতে হবে। কীরকম? আমি একটা এক্সাম্পল দিই। আমরা অনেকেই রয়েছি যারা আমাদের বাড়িতে যদি সুইচ বোর্ডের বা কোনো রকম ইলেকট্রিক্যাল বোর্ডের স্ক্রু বা নাট যদি ঢিলে হয়ে যায়, তাহলে আমরা কি করি? ওটাকে অ্যাকচুয়ালি আমাদের করা কি উচিত যে আমাদের কানেক্টর রয়েছে বা স্ক্রু ড্রাইভার রয়েছে, সেটা দিয়ে আমাদের টাইট করা উচিত। কিন্তু অনেক সময় কি হয়, আমাদের হাতের কাছে হয়তো স্ক্রু ড্রাইভার নেই, আমরা কি করলাম, টেস্টার যেটা ইউজ করি, যেটা টেস্টার কি কাজে লাগে না, আমার লাইন পজিটিভ নেগেটিভ বা আর্থিং হয়েছে নাকি সেটা টেস্ট করার জন্য ইউজ করি। আমরা কি করি, টেস্টারটা দিয়েই ওটা টাইট করে দিই। তো টেস্টারটা দিয়ে যদি ওটা আমি টাইট করি, তাহলে দীর্ঘদিন আমি স্ক্রু ড্রাইভার বা কানেক্টর ইউজ না করে যদি টেস্টার ইউজ করি, তাহলে কি হবে, দীর্ঘদিন টেস্টারটা ইউজ করতে করতে ওর সামনের যে শার্পনেস থাকে সেই শার্পনেসটা ব্লান্ট হয়ে যায়, মানে ভোঁতা হয়ে যায়। এবার ওই টেস্টারটা দিয়ে, যেটা টেস্টারের অরিজিনাল কাজ, আমি যদি লাইন চেকআপে যাই তাহলে আমি ওই টেস্টারটা দিয়ে ঠিকঠাক লাইন পাবো না। তো অতএব আমাকে অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে হবে। সেই কারণে যে কাজের জন্য যে টুলস, সেই টুলসটাই আমাকে ইউজ করতে হবে। যেরকম আমার একটা মেটাল রয়েছে, থিকনেস তার 2 মিলিমিটার, আমি তার জন্য যে হ্যামারটা প্রয়োজন, যদি আমি ধরি 200 গ্রামের একটা হ্যামার প্রয়োজন, সেইটা দিয়ে না করে আমি যদি 1.5 কেজি ওজনের একটা হ্যামার দিয়ে ওটাকে, ওই মেটালটাকে কাটিং বা ওই মেটালটাকে কোনো শেপে আনতে চাই, তাহলে তার শেপটা আমি প্রপার পজিশনে আনতে পারবো না। তো আমার যে কাজের জন্য যে টুলসটা প্রয়োজন, সেই টুলসটাই আমাকে ইউজ করতে হবে। নাম্বার 5 পয়েন্ট, হেলথ কন্ডিশন। হেলথ কন্ডিশন কি? হেলথ কন্ডিশন, এখানে আমার দুটো পয়েন্ট রয়েছে। হেলথ কন্ডিশন দু রকমের হয়, একটা হচ্ছে মেন্টাল কন্ডিশন, একটা হচ্ছে ফিজিক্যাল কন্ডিশন। ফিজিক্যাল কন্ডিশনটা না হয় বোঝা গেল যে আমার যদি কোনো জ্বর হয় বা শরীর খারাপ হয়, তাহলে আমি সেই অবস্থাতেও যদি কাজ করে যাই, ছুটি না নিয়ে সেই অবস্থাতেও যদি আমি সেই জবটা করে যাই, তাহলে আমার অ্যাক্সিডেন্ট হতে পারে। কিন্তু মেন্টাল কন্ডিশন কি? মেন্টাল কন্ডিশন বলতে আমরা প্রথমেই খুব সহজে ধরে নিই যে মাথায় কোনো প্রবলেম না। মেন্টাল কন্ডিশন মানে হচ্ছে যে আমার বাড়িতে কোনো একটা প্রেশার তৈরি হয়েছে, যে কোনো কারণেই হোক সেটা। আমরা প্রত্যেকে ফ্যামিলি পার্সন, যেরকম এখনের সিচুয়েশনটাই যেরকম, আমরা প্রত্যেকে একটা মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছি। এই প্রেশারটা যে বাড়িতে কোনো প্রবলেম হয়েছে বা আমার পার্সোনালি কোনো প্রবলেম হয়েছে, সেটা থাকা সত্ত্বেও আমি যদি ওই জবটা কন্টিনিউ করে যাই, তাহলে কি হবে, আমি কি প্রপার অ্যাটেনশনে ওই জবটা করতে পারবো? কখনোই পারবো না। 100% ওই কাজটার প্রতি আমি কখনোই দিতে পারবো না। যদি আমি অ্যাওয়ারনেস বা অ্যাটেনশন না দিই 100%, তৎক্ষণাৎ কি হবে, আমি অ্যাক্সিডেন্টের মুখোমুখি হব। তো আমার হেলথ কন্ডিশনটাও খুব প্রয়োজন যে কোনো অ্যাক্সিডেন্ট এড়ানোর জন্য। প্রপার লাইট, নেক্সট পয়েন্ট হচ্ছে প্রপার লাইট। প্রপার লাইট, যেটা আমি ফার্স্ট ডিফারেন্স বলেছিলাম যে একটা কলেজের প্র্যাকটিক্যাল রুম আর তার থেকে একটু হিউজ ডিফারেন্সে বা একটু ডিফারেন্সে আমার একটা ওয়ার্কশপ, এই দুটো ডিফারেন্স হচ্ছে ডিপেন্ড করে প্রপার লাইটের ওপর। কীরকম? আমার একটা ওয়ার্কশপে যেখানে আমার প্রোডাকশন হচ্ছে, সেখানে যদি প্রপার লাইট অ্যারেঞ্জমেন্ট না থাকে, তাহলে আমি ওই জবটা করতে গিয়ে বা যে প্রোডাকশন আমাকে করতে দিয়েছে সেটা করতে গিয়ে, ফিনিশ করতে গিয়ে আমি যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্টের মুখোমুখি হব। নেক্সট পয়েন্ট হচ্ছে লুজ ড্রেস বা ইমপ্রপার ড্রেস। একটু ভালোভাবে বলতে গেলে ইমপ্রপার ড্রেস বলতে আমরা কি বুঝি? আমরা খেয়াল করে দেখব যে কোনো ওয়ার্কশপ বা যে কোনো ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, তাদের একটা প্রপার পার্টিকুলার ইউনিফর্ম রয়েছে। কেন ইউনিফর্ম রয়েছে?
ওটাকে কি চেনার জন্য যে ওই ইন্ডাস্ট্রির জন্য ব্ল্যাক কালার, ওই ইন্ডাস্ট্রির জন্য ব্লু কালার? না, প্রপার ইউনিফর্ম এই কারণেই দিয়ে দেওয়া হয় যাতে আমাকে ওই ড্রেসটা ছাড়া আমি আমার মতো করে কোনো ফ্যাশনেবল ড্রেস বা কোনো লুজ ড্রেস না পরে যাই। লুজ ড্রেস পরলে প্রবলেম কি? আমাদের ইলেকট্রিশিয়ানে আমি বলতে পারি যে আমাদের অনেক রকমের যেগুলো মুভিং মেশিন রয়েছে, সেই মুভিং মেশিনের ধারে যদি আমি লুজ ড্রেস পরে কাজ করি তাহলে যে কোনো মুহূর্তে ওই ড্রেসটা আমার মুভিং পার্টসের মধ্যে ঢুকে যাবে এবং তৎক্ষণাৎ অ্যাক্সিডেন্ট ঘটবে। তো আমার অ্যাক্সিডেন্ট এড়ানোর জন্য আরেকটি পয়েন্ট হলো ইমপ্রপার ড্রেস। আমরা এখানে অনেকগুলো পয়েন্ট আলোচনা করছি যে কিভাবে অ্যাক্সিডেন্ট এড়ানো যায়। কেন অ্যাক্সিডেন্ট এড়ানো যায় আলোচনা করছি? আমি আবার বলছি যে আমরা যে কোনো কাজই করতে যাই না কেন তার ফার্স্ট নর্মস বা ফার্স্ট রুলস হচ্ছে আমাকে সেফটি প্রিকশন নিতে হবে। এই সেফটি প্রিকশনটা আমি কিভাবে নেব? যে আমি যদি মোটামুটিভাবে জেনে যাই যে আমার কি কি কারণে অ্যাক্সিডেন্টগুলো ঘটছে, তাহলে আমি তার সাপেক্ষে একটা আগে থেকেই সেফটি রুলস বা সেফটি নর্মস ফলো করব, তার ফলে আমি ওই অ্যাক্সিডেন্টটা আটকাতে পারবো। এবার এই যে প্রত্যেকটা পয়েন্টগুলো পড়িয়েছি এগুলো হচ্ছে আমার ওয়ার্কশপে অ্যাক্সিডেন্ট এড়ানোর কারণ। এছাড়া আরও কিছু পয়েন্ট রয়েছে, যেরকম যে কাজের জন্য আমার টুলস দরকার বা আমার যে প্রোডাকশন যেটা আমি করছি, যে প্রোডাক্ট হলো আমার যে কোনো একটা ইন্ডাস্ট্রি বা ওয়ার্কশপ মানেই আমার প্রোডাকশন হাউস, যে প্রোডাকশনটা হলো সেই প্রোডাকশনটাকে প্রপার প্লেসে আমাকে রাখতে হবে। আমি যদি প্রপার প্লেসে সেটাকে না রাখি তাহলে কি হবে? আমার নিজেরই সারাউন্ডিং কাজ করতে, সারাউন্ডিং প্লেসে কাজ করতে অসুবিধে হবে বা আমি সেখান থেকে অ্যাক্সিডেন্টে মুখোমুখি হব। অ্যান্ড ফাইনালি যেটা আমার খুব প্রয়োজন সেটা হচ্ছে যে সেফটি রুলস বা সেফটি নর্মস রয়েছে সেটাকে ঠিকঠাকভাবে ফলো করে পুরো জবটাকে ফিনিশ করা। আরও একটা পয়েন্ট খুব প্রয়োজন, যেটা হচ্ছে যে আমার যে জবটা দিয়েছে বা আমার যেটুকু পোর্শন আমার কাজ রয়েছে সেটাকে খুব তাড়াতাড়ি ফিনিশ করতে না চাওয়া। ট্রাই টু কমপ্লিট ভেরি ফাস্ট। আমি খুব তাড়াতাড়ি কাজটা যদি শেষ করতে চাই তাহলে কি হবে? আমি স্বাভাবিকভাবেই সেটাকে অমনোযোগী হয়ে যাব বা খুব তাড়াতাড়ি শেষ করতে গিয়ে তাড়াহুড়োয় আমি একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়ে পড়ব। তো এই ছোট ছোট জিনিসগুলো হচ্ছে আমার অ্যাক্সিডেন্ট ঘটানোর কারণ এবং আমাকে এগুলো থেকে অ্যাওয়ারনেস থাকতে হবে। যেরকম আমি বললাম যে আমি খোলা তার, খালি তার, যেটাকে আমরা বলি তারের ওপরে আমরা সবসময় একটা কভার দেখতে পাই, যেটা কপারের ওপরে কভার বলি, সেই কভারটা যদি না থাকে সেটাকে বলি খালি তার। ইংলিশ টার্ম হচ্ছে বেয়ার ওয়্যার। তো এই বেয়ার ওয়্যার নিয়ে কখনো আমরা কাজ করব না। সেখানে যদি দরকারও হয়, প্রয়োজনও হয়, আমরা সেটাকে ঠিকঠাকভাবে কভার করে নিয়ে তারপরে ওই ওয়্যারটা নিয়ে কাজ করব। এইরকম কিছু জিনিসগুলো নিয়ে আমরা ওয়ার্কশপে মেনটেন করব অ্যাক্সিডেন্ট যাতে না ঘটে। এইবার আমি যে বললাম যে এগুলোর কিছু রুলস রয়েছে যাতে অ্যাক্সিডেন্ট না ঘটে, তার জন্য সেফটি নেব। কিন্তু সেফটিটা কে নেবে? শুধুই কি আমি কাজ করছি বলে আমি নেব? যে আমি একজন ওয়ার্কার, আমার দায়িত্ব হচ্ছে, আমার রেসপন্সিবিলিটি হচ্ছে সেফটিটা নেওয়া? না, শুধু ওয়ার্কারের দায়িত্ব নয়। সেফটিটা মেনলি দুজনের ওপর ডিপেন্ড করে। একটা হচ্ছে ওনার্স রেসপন্সিবিলিটি, একটা হচ্ছে ওয়ার্কার্স রেসপন্সিবিলিটি। 1 মিনিট। নেক্সট পয়েন্ট আমাদের রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি, এই রেসপন্সিবিলিটি মানে কি? দায়িত্ব। যে আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাই বা ওয়ার্কশপে কাজ করতে যাই বা ন্যূনতম পক্ষে আইটিআই কলেজের প্র্যাকটিক্যাল রুমেও যদি ক্লাস করি, সেখানে যে দায়িত্বটা থেকে যায়, সেই রুলসটা, সেই নিয়মটা ফলো করার দায়িত্বটা কি শুধুই আমার একার ওপর, মানে ওয়ার্কারের ওপর? না, রেসপন্সিবিলিটিটা নির্ভর করে দুজনের ওপর। একটা হচ্ছে ওনার্স রেসপন্সিবিলিটি, and number 2 হচ্ছে ওয়ার্কার্স রেসপন্সিবিলিটি। ওনার্স রেসপন্সিবিলিটি কি? যে আমি যেখানে কাজ করতে গেছি, সেটা ইন্ডাস্ট্রি হোক বা ওয়ার্কশপ হোক, ছোট ওয়ার্কশপ হোক,
সেখানে যে চেয়ারপারসন থাকে তাকেই তো আমরা ওনার বলি। তাহলে ওনারের কি কাজ? টাইম টু টাইম আমাকে ট্রেনিং দেওয়া। কি ব্যাপারে ট্রেনিং দেবে? সেফটির ব্যাপারে ট্রেনিং দেবে। সেফটি ট্রেনিং অ্যাট টাইম টু টাইম। এই টাইম টু টাইম কেন? যে আমি যদি একটা ইন্ডাস্ট্রিতে কাজ করতে ঢুকি, আজকে আমি জয়েন করছি, আমাকে আজকে একটা সেফটি ট্রেনিং দেওয়া হলো, আজ থেকে ঠিক 5 বছর বা 10 বছর বা নিদেন পক্ষে 2 বছর পরও কি ওই একই ধরনের সেফটি প্রিকশনস আমরা ফলো করব? বা ওই একই ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা ফলো করব? নিশ্চয়ই নয়। বহু আগে যেটা আমরা দেখেছি যে ইলেকট্রিক্যাল ফায়ার হলে আমরা জেনেছি যে ইলেকট্রিক্যাল ফায়ার হলে কি ইউজ করা হয়? স্যান্ড। ইলেকট্রিক্যাল ফায়ারে কখনো জল ইউজ করতে নেই। কেন জল ইউজ করতে নেই? সেখান থেকে শর্ট সার্কিট হবার খুব চান্স থাকে। তাহলে ইলেকট্রিক্যাল ফায়ারিং এর ক্ষেত্রে আমরা কি ফায়ার এক্সটিংগুইজার ইউজ করি? এখানে একটা টার্ম পেলাম নতুন, আমি একটু অন্য দিকে ঢুকে যাচ্ছি রেসপন্সিবিলিটি থেকে। ফায়ার এক্সটিংগুইজার। এক্সটিংগুইজার মানে কি? অনেকে যারা জানে না, যে সমস্ত স্টুডেন্ট জানে না তাদের জন্য বলে দিই যে এক্সটিংগুইজার মানে হচ্ছে যেগুলো আমরা আগুন নেভানোর জন্য ইউজ করে থাকি। যেরকম আমরা বালতিতে জল ইউজ করে থাকি, বাকেটটা, বা গ্যাস সিলিন্ডারটা যেটা আমরা অনেক সময় মলে বা হসপিটালে বা রেলওয়ে স্টেশনে আমরা দেখে থাকি। ইভেন যারা আমাদের কলেজে পড়াশোনা করে তারাও দেখেছে যে কলেজেও ওটা রয়েছে। তো আমরা এই এক্সটিংগুইজার যে ইউজ করছি, সেই এক্সটিংগুইজার কি আছে? পার্টিকুলার ইলেকট্রিক্যাল ফায়ারিং এর জন্য আমরা আগে কি ইউজ করতাম? স্যান্ড। তারপর আমরা কি ইউজ করি? কার্বন টেট্রা ক্লোরাইড, সিটিসি। এই যে ডিফারেন্স, টাইমের সঙ্গে যে চেঞ্জ হয়েছে এক্সটিংগুইজার, এর জন্য কি দরকার? টাইম টু টাইম ট্রেনিং দেওয়া দরকার। যে আমি যখন জয়েন করলাম একটা কাজে, বা আমাকে একটা কাজে জয়েন করার পর তার 6 মাসের মধ্যে একটা ট্রেনিং দেওয়া হলো, আর 10 বছর কোনো ট্রেনিং নেই, তাহলে কি হবে? আমি নতুন টেকনোলজি বা নতুন ইনস্ট্রুমেন্ট সম্পর্কে কোনো আইডিয়াই আমার থাকবে না। তো আমার ওই ইন্ডাস্ট্রিতে যদি নতুন ইনস্ট্রুমেন্ট ওনার নিয়ে এসেও রাখে, যখন প্রয়োজন হবে ওটাকে নিয়ে ইউজ করার, আমি ইউজ করতে পারবো না। তাহলে ওনারের দায়িত্ব বা ওনার রেসপন্সিবিলিটি কি? যে ওয়ার্কারকে টাইম টু টাইম সেফটি সম্পর্কে বা সেফটি নর্মস সম্পর্কে ট্রেনিং দেওয়া। এই ট্রেনিং এর মধ্যে কি কি থাকবে? না রেকর্ড থাকবে, তার সঙ্গে মেনটেনেন্স থাকবে। আর ওয়ার্কার্স রেসপন্সিবিলিটি কি? 2 নম্বর দেখতে পাচ্ছি আমরা ওয়ার্কার্স রেসপন্সিবিলিটি। ওয়ার্কার্স রেসপন্সিবিলিটি হচ্ছে যে আমরা ওই ট্রেনিংটা অ্যাটেনশন দিয়ে ওই ট্রেনিংটা আমরা নেব, এবং শুধু কি নিলাম, ট্রেনিংটা নিলেই তো হবে না, যখন তার প্রয়োজন হবে সেটাকে আমরা কাজে লাগবো। অ্যাট দি প্রপার টাইম, যখন সেটা আমার কাজে লাগানোর প্রয়োজন হবে তখন সেই সেফটি নর্মসটা আমরা ফলো করে ওটাকে কাজে লাগাবো। তাহলে এটা হচ্ছে 2টো পয়েন্ট আমার রেসপন্সিবিলিটি, যে সেফটি কার ওপর ডিপেন্ড করে। এরপর আসছি আমরা আলোচনা করেছি এর আগে, ডিসকাস করেছি এর আগে যে আমরা কি সম্পর্কে, যে ইন্ডাস্ট্রি বা ওয়ার্কশপ বা প্র্যাকটিক্যাল রুমে আমরা কিভাবে সেফটি ফলো করব, যার মধ্যে আমরা ডিটেলসে ফলো করেছি যে ওয়ার্কশপে আমরা কিভাবে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারি বা কি কারণে আমার অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। এর থেকে একটু ভাস্ট এরিয়া হচ্ছে ইন্ডাস্ট্রি। তো ওয়ার্কশপে আমরা যে পদ্ধতিতে আমরা অ্যাক্সিডেন্টকে অ্যাভয়েড করব, ইন্ডাস্ট্রিতে নিশ্চয়ই তার থেকে একটু অন্যরকম হবে, খুব বেশি না হলেও অল্প একটু অন্যরকম হবে। কিরকম? ইন্ডাস্ট্রির প্রথম আমার ফলো করব, যেটা অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করার জন্য যেটা আমরা ফলো করব, সেটা হচ্ছে ইগনোরেন্স। ইগনোরেন্স কি? যে আমার একটা নতুন মেশিন এসেছে, আমরা কাজ করছি, আমরা জানি যে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে যে প্রায় সময়ই আমার যে মেশিন বা যে প্রোডাকশন টুলস রয়েছে সেগুলো আমার চেঞ্জ হতে থাকে, কেননা টেকনোলজি প্রত্যেক দিন পাল্টাচ্ছে। তো আমার টেকনোলজির সাথে নতুন ইনস্ট্রুমেন্ট আমাকে ইন্ডাস্ট্রিতে আনতে হয়, বা প্রোডাকশন বাড়লে তার সঙ্গে নতুন ইনস্ট্রুমেন্ট আমাকে আনতে হয়। তাহলে ইগনোরেন্স হচ্ছে আমি যে মেশিনটা নিয়ে এতদিন ধরে কাজ করে এসেছি, একটা নতুন মেশিন এসছে আমার সেখানে, এবং সেই ব্যাপারে আমি প্রপার নলেজ না নিয়ে সেটাকে আমি রানিং করতে গেছি, এর ফলে কি হবে? আমার অ্যাক্সিডেন্ট ঘটবে। তাহলে এটা হচ্ছে আমার ইগনোরেন্স।
ইন্ডাস্ট্রিতে আরেকটা কারণে আমার অ্যাক্সিডেন্ট ঘটে, সেটা হচ্ছে ওভার টাইম। এটার সঙ্গে আমরা খুব বেশি পরিচিত। ওভারটাইম কি? ওভারটাইম হচ্ছে যে আমরা নর্মালি আমরা জানি যে আমাদের এখন ডিউটি আওয়ার্স হচ্ছে 8 আওয়ার্স, যে ফিল্ডেই কাজ করি না কেন। ইন্ডাস্ট্রিতে কিছু থাকে 8 আওয়ার্সের পরেও তুমি যদি ওভারটাইম করো তাহলে তুমি আলাদা পে পাবে তার জন্যে। আমরা অনেকেই ওয়ার্কাররা কি করি, যে আমার ওই এক্সট্রা পের জন্য, পেটা পাবার জন্য আমি যদি মেন্টালি বা ফিজিক্যালি ফিট নাও থাকি তাহলে আমি ওভারটাইম করেই যাই। তার ফলে কি হয়, আমার 8 আওয়ার্স ডিউটি, আমার নর্মাল ডিউটি যেটা আমি করলাম, এবং তারপর আমি ফিজিক্যালি ফিট নই বা মেন্টালি ফিট নই, তার সত্ত্বেও আমি পের জন্য, এক্সট্রা পে ইনকামের জন্য ওভারটাইম করে যাচ্ছি। এর ফলে আমি প্রপার অ্যাটেনশনটা দিতে পারবো না, যার জন্য কি হবে, ওখানে আমার অ্যাক্সিডেন্ট ঘটবে। ইন্ডাস্ট্রিতে আরো একটা কারণে অ্যাক্সিডেন্ট ঘটে, যে আমি ইন্ডাস্ট্রিতে তো আর একজনে বেস করে কাজটা করে না কেউ, যে একটা, এটা তো কলেজের প্র্যাকটিক্যাল নয় যে পার ক্যান্ডিডেট বা পার স্টুডেন্ট আমি জবটা দেব। যে কোনো ওয়ার্কশপ হোক, ইন্ডাস্ট্রি হোক, আমরা একটা গ্রুপে কাজ করি। তাহলে আমি যদি সেখানে একটা অ্যাটেনশন না দিই, শুধু যে মাত্র যে আমি এফেক্টেড হব তা নয়, আমার সাথে আমার সারাউন্ডিংয়ে আমার যে গ্রুপ রয়েছে তারাও এফেক্টেড হবে। তো সেই কারণে আমার ওভারটাইম হচ্ছে একটা পয়েন্ট ইন্ডাস্ট্রিতে অ্যাক্সিডেন্ট হবার। থার্ড পয়েন্ট হচ্ছে ওভার কনফিডেন্স। ওভার কনফিডেন্স কি? অনেক স্টুডেন্ট আমরা জানি, বা আমরা নিজেরাও অনেক ক্ষেত্রে জানি, আমরা যে যাই কিছু হোক না কেন, হ্যাঁ পেরে যাব। এটা হচ্ছে ওভার কনফিডেন্স, যে আমার যে কাজ দিয়েছে বা যে নলেজ আমাকে নিতে হবে সেটা পুরোটা না নিয়ে, অর্ধেকটা নিয়েই আমি বলছি যে হ্যাঁ আমি কাজটা পেরে যাব। কিন্তু যখন কাজ করতে গেলাম তখন আমরা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হলাম। নেক্সট পয়েন্ট হচ্ছে কিউরিওসিটি। এগুলো একটু খেয়াল করবে, এগুলো প্রত্যেকটাই কিন্তু ইন্ডাস্ট্রিতে অ্যাক্সিডেন্ট ঘটার কারণ। এবার পার্টিকুলার কি এগুলো ইন্ডাস্ট্রিতেই ঘটে? না, এগুলো আমার ওয়ার্কশপে কাজ করতে গেলেও হবে, এগুলো আমরা কলেজে প্র্যাকটিক্যাল রুমেও কাজ করতে গেলেও হবে। কিন্তু আমরা মোটামুটি 3টে পজিশনে ভাগ করে নিই, যে একটা ছোট জায়গায় কাজ করতে গেলে আমাকে কি কি বিপদের সম্মুখীন হতে হয়, আর তার থেকে বড় জায়গাতে কাজ করতে গেলে আমাকে কি কি বিপদের সম্মুখীন হতে হয়। তো আমরা আজকে যে একটু ব্যাকে ফিরে যাচ্ছি, যে আমরা প্রথমে কি জেনেছিলাম আজকে, যে সেফটি কেন দরকার, যে সেফটিটা আমরা কেন নেব, যে আমার অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচার জন্য আমি সেফটিটা নেব। এরপরে আমি একটু ডিসকাস করেছিলাম যে সেফটিটা কি কি জায়গায় বা কভাবে নেব। সেফটিটা আমরা 3টে ভাগে বিভক্ত করেছি, যে কি কি, যে আমরা যারা স্টুডেন্ট অবস্থায় রয়েছি তারা আমরা প্র্যাকটিক্যাল রুমে কাজ করতে গেলে এক ধরনের সেফটি নেব। এরপর আমরা যখন ফিল্ডে কাজ করতে যাব তখন একটা হচ্ছে ওয়ার্কশপ, তার থেকে ফার্স্ট জায়গা হচ্ছে ইন্ডাস্ট্রি। তো ওয়ার্কশপে এক ধরনের সেফটি রুলস ফলো করব, ইন্ডাস্ট্রিতে এক ধরনের সেফটি রুলস ফলো করব। এর মাঝে একটুখানি আমি বলে দিয়েছিলাম যে সেফটির রেসপন্সিবিলিটিটা কার কার ওপর, শুধুমাত্র ওয়ার্কারের ওপর নয়, বা শুধুমাত্র যে ওনার রয়েছে, ওনার বা যে চেয়ারপারসন রয়েছে তারও নয়। রেসপন্সিবিলিটি দুজনাই, একজন দেবে ট্রেনিং আর আরেকজন ট্রেনিংটা নেবে। এই দুজনের রেসপন্সিবিলিটিতেই পুরো কাজটা অ্যাক্সিডেন্ট ছাড়াই ঘটবে। এরপর আমি চলে এসেছি কি কারণে, কোথায়, ইন্ডাস্ট্রিতে আমি কি কি পদ্ধতিতে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য কোন কোন টার্মগুলো আমাকে ফলো করতে হবে। এর মধ্যে 4টে টার্ম ফলো করেছি। একটা হচ্ছে ইগনোরেন্স। আমি আবার বলে দিচ্ছি, ইগনোরেন্স হচ্ছে আমি কোনো পার্টিকুলার প্রপার মেশিনের নলেজ সম্পূর্ণভাবে না নিয়ে যদি কাজটা করতে যাই তাহলে আমি যে অ্যাক্সিডেন্টের মুখোমুখি হব সেটাই হচ্ছে আমার ইগনোরেন্স। এরপর হচ্ছে আমার ওভারটাইম। ওভারটাইম কি, যে আমরা অনেক সময় এক্সট্রা ইনকামের জন্য মেডিকেল ফিটনেসটাকে অ্যাভয়েড করে ওভারটাইম বা ওভার ডিউটি করে যাই, তার ফলে যে অ্যাক্সিডেন্ট ঘটে সেটা হচ্ছে ওভারটাইম। থার্ড হচ্ছে ওভার কনফিডেন্স, যে আমি সবটা জেনে গেছি বা আমি বুঝে গেছি, আমার বস বা আমার সারাউন্ডিং যে টিম মেম্বার রয়েছে তাদের কোনো আলোচনা বা তাদের কোনো যুক্তি আমি না শুনে যে কোনো মেশিন বা যে কোনো মোটর বা জেনারেটর আমি আমার মতো করে মেনটেন করব বা আমার মতো করে ওটাকে রানিং করব। এটা হচ্ছে ওভার কনফিডেন্স।
কিউরিওসিটিটা আমি বলিনি। কিউরিওসিটি হচ্ছে অত্যধিক কৌতূহল। আমাকে একটা জব ফিনিশ করতে দিয়েছে, টিম মেম্বার যেটা রয়েছে, টিম লিডার যদি আমি ধরে নিই, টিম লিডার আমাকে একটা জব ফিনিশ করতে দিয়েছে। আমি ওই জবটা ফিনিশ করার আগেই দেখলাম অন্য জায়গায় একটা নতুন মেশিন স্টার্ট হচ্ছে, তো আমি ওটা ইনকমপ্লিট অবস্থায় ছেড়ে দিয়ে বা কাউকে কোনো ইনফর্ম না করে আমি ওইখানে ছুটে চলে গেলাম। এটা হচ্ছে কিউরিওসিটি। আমরা যা প্রত্যেকেই জানি যে জানতে চাওয়া খুব ভালো, কিন্তু আগে নিজের যেটুকু কাজ রয়েছে সেটাকে কমপ্লিট করে তবে অন্য কাজে যাওয়া উচিত। তো আমি আমার মুভিং মেশিন যদি হয় বিশেষত, তো মুভিং মেশিনটা যদি আমি রানিং অবস্থাতে ছেড়ে দিয়ে অন্য কোনো জায়গায় কৌতূহলবশত চলে যাই, তাহলে কি হবে, ওই রানিং মেশিন থেকে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটবে। তো এইগুলো টার্ম আরও রয়েছে। ইন্ডাস্ট্রিতে সেফটি, ইন্ডাস্ট্রি অনেক ভাস্ট এরিয়া, সেখানে অনেক বিষয়ে আমার সেফটি নেবার দরকার থেকে যায়। তো আমরা এগুলো নিয়ে নেক্সট দিন আবার ফিরে আসব। ইন্ডাস্ট্রিতে কি কারণে আমরা সেফটি ফলো করব বা কি কারণে আমার অ্যাক্সিডেন্ট হয়, এগুলো নেক্সট ক্লাসে আমি আবার আপনাদের সাথে বা তোমাদের সাথে ডিসকাস করব। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। জীবাণুমুক্ত
বিজ্ঞাপন